ধন্যবাদ সবাইকে আমার আরেকটা ব্লগে আসার জন্য। আজকে আমি আপনাদের এনেছি দুর্গাপুরের এমন একটা মন্দিরে, যেটা দুর্গাপুরের প্রাগৈতিহাসিক প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম। এই মন্দিরটা হচ্ছে দুর্গাপুরের আড়া রাঢেশ্বর শিব মন্দির। এই মন্দিরটা অনেকে এসেছেন, আবার অনেকে আসেননি। তো প্রত্যেকের জন্য আমি ব্লগটা বানাচ্ছি। এই ব্লগের মধ্যে আমি দেখাবো যে এই মন্দিরটা কেমন, এর চারিপাশে কি আছে না আছে, আর কিছু এর ইতিহাস আমি বলার আপনাদের চেষ্টা করব। এখানে লোকজন এখানে লোকজন বলেন যে এই মন্দিরটা ৮০০ থেকে ৯০০ বছরের পুরনো, কিন্তু এখানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন আছেন তারা এই মন্দিরটাকে বলেন যে এটা কিন্তু ১২০০ বছরেরও আগে থেকে এখানের যে শিবলিঙ্গ এবং এখানের যে স্বপ্নাদেশে পাওয়া পুকুর, সেটা কিন্তু তার আগে থেকেই রয়েছে। তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই মন্দিরটা কেমন দেখতে এবং এর চারিপাশে কি আছে এবং এর কিছু ইতিহাস আপনাদের বলার চেষ্টা করব। আমি এখন রয়েছি আড়া রাঢেশ্বর শিব মন্দিরে। এইখানের ইতিহাস হচ্ছে যে এইখানে আট আট থেকে ৯০০ বছর আগে তৎকালীন যে রাজা ছিলেন বল্লাল সেন, তিনি সেই সময় প্রচণ্ডভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তো সেই অসুস্থ হয়ে যাবার দরুন তিনি বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলেন এবং অনেকে তখন বলেছিলেন, যারা রাজার ট্রিটমেন্ট করছিলেন তারা বলেছিলেন যে রাজা আর ভালো হবেন না, যতদিন বেঁচে থাকবেন বিছানা শয্যাশায়ী হিসেবে বেঁচে থাকতে হবে। তো সেই অবস্থাতে রাজাকে একদিন দেবাদিদেব মহাদেব স্বপ্ন দিলেন যে আমি দুর্গাপুরের গড় জঙ্গলে রয়েছি, এই জায়গায় কিছু চিহ্ন দিয়ে দিয়েছিলেন যে পুকুর টুকুর আছে আশেপাশে। তো সেই পুকুরের সন্ধান কর এবং আমি সেই পুকুরের আশেপাশেই রয়েছি, আমাকে ওখান থেকে তোল এবং সেখান থেকে তুলে আমাকে ওখানে প্রতিষ্ঠা করে পুজো কর। এবং একটা নির্দিষ্ট দিন বাছাই করে দিয়েছিলেন, সেটা হচ্ছে আরোগ্য সপ্তমী, বা আমরা যেটাকে অনেকেই মাঘী সপ্তমী বলে জেনে থাকি। সেই মাঘী সপ্তমীর দিন আমাকে ওখানে পুজো কর এবং স্নান জলটা আমার তুই পান কর, তুই দুরারোগ্য ব্যাধি থেকে তুই মুক্ত হবি। তো রাজা তখন তার মন্ত্রীকে প্রচণ্ডভাবে আশা মানে আশা আশাপূর্ণভাবে আদেশ দিল যে মন্ত্রী তুমি তাড়াতাড়ি যাও এই জায়গাতে এবং সমস্ত জঙ্গল, গড় জঙ্গল যেটা ঠিকানা দিয়েছিলেন, স্বপ্নাদেশ দিয়েছিলেন, সেই জঙ্গল খনন করো বা জঙ্গল থেকে খোঁজো যে কোথায় সেই পুষ্করিণী আছে এবং কোথায় মহাদেবের লিঙ্গ বা মূর্তি আছে। তো মন্ত্রী তখন প্রচুর লোকজন লাগিয়ে এইখানের যে গড় জঙ্গল, সেই গড় জঙ্গলের সমস্ত জঙ্গল কাটতে শুরু করলো এবং যথারীতি পুকুরটা খুঁজে পেলো। সেই পুকুরটা আপনাদের আমি দেখাবো, অবশ্যই দেখাবো সেই পুকুরটা খুঁজে পেলো। তখন তো সবার মধ্যে একটা আনন্দের সীমারেখা একদম ছাড়িয়ে গেল যে হ্যাঁ, পুকুর খুঁজে পাওয়া গেছে। তো সেই অবস্থাতে পুকুর পাওয়ার পরে রাজার কাছে খবর গেল, রাজা তো প্রচণ্ড আনন্দ পেল, পুকুর পাওয়া গেছে এবারে দেবাদিদেবকেও পাওয়া যাবে। কিন্তু দেবাদিদেবকে কিন্তু পাওয়া গেল না। তো তখন রাজা কিন্তু সবাই তখন একটু আশাহত হয়ে গেল, কিন্তু রাজা কিন্তু আশাহত হয়নি। রাজা তখন মন্ত্রীকে বলল তুমি আরও লোক নিয়ে যাও, আরও জঙ্গল টঙ্গল খোঁড়ো। তো জঙ্গল ফঙ্গল খোঁড়ার পর খোঁজার পর যখন আর কিছুতেই পাওয়া যাচ্ছে না, তখন জঙ্গল খুঁড়তে শুরু করলো, খনন কার্য শুরু করলো। এবং এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটায় খনন কার্য শুরু করেছিল। এবং খনন কার্য শুরু করার পরে ভেতর থেকে বিশাল বড় এই যে আপনাদের দেখাচ্ছি ছবিটা, এইরকম একটা শিবলিঙ্গ, এই শিবলিঙ্গটাই আজ থেকে প্রায় ধরে রাখুন আপনারা ১২০০ বছর আগের শিবলিঙ্গ এটা। এই শিবলিঙ্গটা উঠেছিল মাটির তলা থেকে। তখন রাজা যথারীতি স্বপ্নাদেশ অনুযায়ী তখন এই শিবলিঙ্গটাকে তুলে ওই নির্দিষ্ট দিনে, যে দিনটা দেওয়া ছিল মাঘী সপ্তমী বা আরোগ্য সপ্তমীতে পুজো করে সেই পুজোর যে স্নানজল, সেই স্নানজল পান করলো এবং রাজা আরোগ্য লাভ করলো, সুস্থ হলো রাজা। এবং রাজা তারপরে কিছুদিনের মধ্যেই প্রচুর লোকজন লাগিয়ে ৩ দিনের মধ্যে এইখানে মন্দিরটাকে তৈরি করে আনুষ্ঠানিকভাবে এই এলাকায় মন্দিরটাকে স্থাপন করলেন। তখন থেকে এই মন্দিরটার নাম দেওয়া হয়েছিল রাঢেশ্বর শিব মন্দির। কারণ এই যে জায়গাটায় মন্দিরটা আছে, এই মন্দিরটায় এই মন্দিরটা যে জায়গাটায় রয়েছে, তৎকালীন সময় এই জায়গাটাকে রাঢ় দেশ বা রাঢ় অঞ্চল বলা হতো। তো এইখানে মহাদেবকে পাওয়া গিয়েছিল, তখন সেই অঞ্চলের নাম অনুযায়ী এখানে মহাদেবের নাম হয়েছিল রাঢেশ্বর শিব মন্দির। এটাই আপনাদের যতটা পারলাম আমি ইতিহাসটা বললাম। তো এরপরে মন্দিরটা এবং মন্দিরের আশেপাশে কি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা আসবেন, এই জায়গায় ঘুরে যাবেন। এত বছরের পুরনো একটা মন্দির, আমাদের ঐতিহ্য দুর্গাপুরের বুকে। তো এখানে একবার আসা উচিত আমার মনে হয়, কিছুটা সময় কাটিয়ে যাবেন। খুব সুন্দর জায়গা, বসার জায়গা আছে এখানে, বাস আসে, অটো আসে। মুচিপাড়া থেকে প্রায় ৩.৫-৪ কিলোমিটার এটা দূরত্ব হবে। আপনারা অবশ্যই আসুন, আপনাদের আসার জন্য রিকোয়েস্ট করছি। চলুন এবার দেখা যাক মন্দিরটা কীরকম। মুচিপাড়া থেকে আড়া মোড়ে নেমেই ডান দিকে দেখবেন, মোড়ের সামনাসামনি এই রাস্তাটা দেখবেন, আপনারা দেখতে পেয়ে যাবেন, খুঁজতে হবে না যে মন্দিরটা কোথায় আছে। তো সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এইখানে
এখানে পুজো দেওয়ার জন্য মিষ্টির দোকান এবং আপনারা যেসব মানে গাড়িতে আসবেন, ধরুন বাইকে এলেন বা চার চাকায়, সেগুলো পার্কিংয়ের জন্য বিনামূল্যে ব্যবস্থা করা আছে। এই হচ্ছে সেই স্বপ্নে খুঁজে পাওয়া শিবলিঙ্গের বিশাল মন্দির। এটা হচ্ছে রাডেশ্বর প্রচার প্রসার গৃহ। এখানে দেখুন লেখা আছে কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয়। আর মন্দিরে ঢোকার আগে সিঁড়ির নিচে দেখুন জুতো চপ্পল এসব খোলার একটা জায়গা রয়েছে। এখানে সবাই, প্রত্যেকটা মানুষ যখনই আসছে এখানে জুতো চপ্পল খুলে ঢুকছে, আমরাও ভেতরে ঢুকবো। আমরা এই মুহূর্তে মন্দিরের মেন চত্বরে ঢুকে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো বোর্ড লাগানো হয়েছে, একটাতে ভক্তিমূলক কিছু লেখা রয়েছে আর একটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা একটা অনেক পুরনো বোর্ড। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে রাডেশ্বর শিব মন্দিরের নাম লেখা রয়েছে। ভারত সরকারের দ্বারা পুরাতত্ত্ব বিভাগ দ্বারা এটা যে দেখাশোনা করা হয় সেটাও লেখা রয়েছে। তো এই হচ্ছে মন্দির চত্বর, চারিদিকে কিন্তু শাল গাছে ভর্তি। এর চারিপাশটাই কিন্তু জঙ্গল। 25 থেকে 30 কিলোমিটার চারিপাশে জঙ্গল আছে। এখান থেকে এইটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন না, যারা দুর্গাপুরের আশেপাশে থাকে জানে এই জঙ্গলটা কতটা বিস্তৃত। আর এইটা হচ্ছে মন্দিরের চত্বরটা, উঠোনটা দেখুন কত সুন্দরভাবে গাছ ফাছ লাগানো রয়েছে বিভিন্ন ধরনের। চারিদিকে দেখুন বসার জায়গাও করে দেওয়া রয়েছে। গাছগুলোকে বাঁধিয়ে দেওয়া হয়েছে গোল করে, যাতে মানুষ বসতে পারে, সময় কাটাতে পারে কিছুক্ষণ বাবার এই মন্দিরে। যতটুকু জানা যায় যে এই মন্দিরটা 1200 শতাব্দীতে রাজা বল্লাল সেন বানিয়েছিলেন। এই মন্দিরটা কিন্তু সমগ্রটাই কিন্তু বেলে পাথর আর মাগড়া পাথর দিয়ে তৈরি। তখনকার দিনের বেলে পাথর এবং মগড়া পাথর জোগাড় করে সেই পাথরকে কেটে ইটের মতো দেখুন, এগুলো দক্ষিণ ভারতে দেখা যায় বাড়িগুলোতে বড় বড় সাইজের পাথর টাইপের ইট, ইটের মতো তৈরি করে সেইটা দিয়ে তৈরি করা হয়। তো সেইভাবে এখানেও তৈরি করা হয়েছে। মহাদেবের পুজো করার জন্য তৎকালীন রাজা তার মন্ত্রীকে বলেছিলেন বিশেষ গুণসম্পন্ন পুরোহিতকে নিয়ে আসার জন্য, খুঁজে নিয়ে আসার জন্য। তো তখন মন্ত্রী কি করবে, তখন তো বাংলাদেশ হয়নি। তো তখন সেই মন্ত্রী বাংলাদেশের, মানে এখনকার বাংলাদেশের ঢাকা অবধি গেছিলেন এবং সেখান থেকে দুজন বিশেষ গুণসম্পন্ন পুরোহিতকে খুঁজে এনেছিলেন। তাদের মধ্যে একজন হলো ভাস্করচন্দ্র গাঙ্গুলি আর একজন হলো ঈশান গাঙ্গুলি। রাজা তাদেরকে খুব সাদরে অভিনন্দন করে গ্রহণ করেছিলেন এবং রাজ চক্রবর্তী পদবি দিয়ে এই আরা গ্রামে বসিয়েছিলেন এবং প্রচুর জমি সম্পত্তি প্রদান করেছিলেন। এই দুজন পুরোহিতই ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত, যারা দেবাদিদেবকে পুজো করতেন। এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল প্রথম, তখন এর হাইট ছিল প্রায় 90 ফুট, কিন্তু তারপরে বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগে অনেকবার এই মন্দির ধ্বংস হয়েছে এবং তারপরে অনেকবার বানানো হয়েছে। তো এখন এই মন্দিরের হাইট কিন্তু 90 ফুট নেই, অনেকটাই কমে গেছে। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরটাকে পৌরাণিক নিদর্শন হিসেবে মান্যতা দিয়েছে। মানে এই মন্দিরের এখন দেখভাল পুরোটাই ভারত সরকারের আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে থাকে। চারিদিকে আপনারা দেখুন শান্ত নিরিবিলি কেমন একটা জঙ্গল। এটা কিন্তু খুব ঘন জঙ্গল, চারিদিকে শাল গাছে ভর্তি। আপনারা এলে এটা দেখতে পাবেন। শোনা যায় তৎকালীন রাজা বল্লাল সেন
যে স্বপ্নের মাধ্যমে শিবলিঙ্গের খোঁজ পেয়েছিলেন, সেখানে তো স্বপ্নে টাইম বেঁধে দিয়েছিলেন যে মাঘী সপ্তমী বা আরোগ্য সপ্তমীতে পুজো করে তার স্নান জল খেতে হবে, তবেই তিনি বাঁচবেন বা সুস্থ হবেন। তাই জন্য রাজা তার মন্ত্রীকে বলেছিলেন প্রচুর সৈন্য লাগাতে, এবং তৎকালীন সময় যে 90 ফুটের মন্দির ছিল, সেই মন্দিরটা কিন্তু মাত্র 3 দিনে তৈরি হয়েছিল। কি অবাক করা ব্যাপার দেখুন! মাত্র 3 দিনে এই মন্দিরকে দাঁড় করিয়ে সেইখানে পুজো করে সেই স্নান জল খেয়ে তারপরে কিছুদিন পরে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের সূচনা হয়। আর এই হচ্ছে সেই সন্ধিক্ষণ যেখানে আপনাদের আমি নিয়ে এসেছি, আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছি এই সেই 1000 বছরের পুরনো শিবলিঙ্গ। যে শিবলিঙ্গ রাজাকে স্বপ্ন দিয়েছিলেন, যে ভগবান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন, এবং সেই স্বপ্ন অনুযায়ী এই লিঙ্গটিকে, এই এত বড় লিঙ্গটিকে মাটির তলা থেকে খুঁজে বের করেছিলেন মন্ত্রী এবং তার দলবল। রাজা এই লিঙ্গটিকে পুজো করেছে তখন, এবং তারপরে আরোগ্য লাভ করেছিলেন সেই নির্দিষ্ট দিনে। এই লিঙ্গকে আপনারা দর্শন করুন, বাবাকে দর্শন করুন, প্রণাম করুন, আশীর্বাদ নিন। হর হর মহাদেব, জয় রাধেশ্বর বাবার জয়। মন্দিরের পাশেই এটা আছে। এটা মন্দিরের যখন কোনো ভোগ ফোগ রান্না টান্না হয়, তো সেই ভোগ রান্নার জন্য যে বিশাল একটা রান্নাঘরের দরকার, বা বৃষ্টি ফিষ্টি পড়লে যে মানুষ বসে খাবে তার জন্য একটা জায়গা, এই যে যতটা দেখছেন মেরুন কালারের বা লাল কালারের, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কালারের যতটা দেখছেন আপনারা, উম, এখানে ঘর তৈরি করে দেওয়া আছে, পুরোটা হচ্ছে রান্নার হেসেল। এইখানে রান্না হয়, ভোগ রান্না হয়। এখানে লেখা আছে দেখুন, রাধেশ্বর ভোগ মন্দির। এইখান থেকে ভোগ বিতরণ করা হয়। আবার এখানের ভেতরে ঢুকে বসেও অনেক সময় ভোগ খাওয়া হয়। এখানে দেখুন লেখা আছে কাউন্টার নাম্বার 1, কাউন্টার নাম্বার 2, কাউন্টার নাম্বার 3। এখানে ভোগ বিতরণ করা হয় এখান থেকে। এবার আপনাদের আমি সেই স্বপ্নে পাওয়া যে পুকুর, যে প্রথম পুকুর স্বপ্নে পাওয়া গেছিল, সেই পুকুরটাকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। এই সামনে দেখুন একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই সেই পুকুরটা আছে, খুব সামনেই। যেহেতু আপনাদের বলেছি যে স্বপ্নে বলেছিল যে পুকুরের কাছাকাছি বাবা আছেন, খুঁজে বার করতে। তো দেখুন এইখানে বাবার মন্দির এই আমার ডান দিকটাতে। আর এই দেখুন এই রাস্তা দিয়ে গেলে সামনে দূরে ওই যে গলির মতো দেখা যাচ্ছে, দুপাশে গাছপালা রয়েছে, তার ওই পাড়টাতেই রয়েছে পুকুরটা। তো সেই পুকুরটা আপনাদের দেখাচ্ছি। পুকুরটা একটুখানি বুজে গেছে পাতা এবং কচুরিপানা এগুলোতে, কিন্তু যতদূর আপনারা দেখতে পাবেন মাঠের মতো রয়েছে, ততটাই কিন্তু পুকুর এটা। আজ আপনাদের দেখিয়ে দিলাম কিন্তু দুর্গাপুরের সবথেকে পুরনো, পৌরাণিক এবং ঐতিহাসিক একটা মন্দির। আর এই মন্দিরটা সম্পর্কে যতটা পারলাম আমি বললাম, ঐতিহাসিক যেসব স্টোরি আছে যতটা আমি পেরেছি বলেছি আপনাদের। আর দেখালাম তো, পুরো মন্দির দেখলেন, এবং স্বপ্নে পাওয়া পুকুর এবং স্বপ্নে পাওয়া বাবার যে লিঙ্গ সেগুলো সব দেখালাম আপনাদের। তো শেষমেশ আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যে আপনারা যদি আমার ভিডিওটা, মানে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য তো কোনো টাকা পয়সা লাগে না, আপনারা তো ভালো করেই জানেন। উপকারটা কী হবে না, আমার খুব উৎসাহ হবে, এটাতে আমি খুব উৎসাহ পাবো। তো আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন, আর একটু লাইক করে দিন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকের পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফলো করে নিন পেজটাকে, আর একটা লাইক আর শেয়ার করে দিন। এই এই যে উৎসাহটা আমি পাবো, এই উৎসাহটাতে সামনের যে ভিডিওগুলো বানাবো প্রচণ্ড ভালোভাবে, আমি খুব উৎসাহের সঙ্গে, যে হ্যাঁ আমার ভিডিও মানুষের ভালো লাগছে, এটা আমি খুব উৎসাহ পাবো। তো প্লিজ 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 আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য হেল্প করে দিন। তো আর আপনাদের আনন্দ দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। আর খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন উদ্দীপনার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন।